দেখতে দেখতে সময় কত দ্রুত পার হয়ে যায়, তাই না? প্রেগনেন্সির ৬ মাস শেষ হয়ে ৭ মাসে পড়ল। আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা ভোরবেলা একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভোরবেলা ৬টা বাজতে ৮ মিনিট বাকি, মানে ৬টা ৫২ বাজে। ওই সময় এই দুর্ঘটনাটা ঘটে। কত কিছুতে কিনতে ইচ্ছা করে, কিন্তু সব কিছু কি কেনা যায়? এখন ডাক্তারের কাছে এটা বলবো কিনা সেটা ভাবতেছি। যদি এই সমস্যাটা আর না হয় তাহলে কি বলবো, নাকি বলা দরকার, নাকি আমি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাই, এই কারণে খুব বেশি চাপ পড়েছে। জানি না আপুরা, তোমরা আমাকে কমেন্টসে বলো। আমার খুব ভয় লাগতেছে, আমি আসলে কাউকে বলতে পারছি না ব্যাপারটা, বুঝছো? কী করবো আমি এখন? আমার ৭ মাসে পড়েছি, এখন যদি এরকম সমস্যা হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, স্কুলে বসে আছি, তো ভাবলাম বৃষ্টি ভিডিওটা করি। বৃষ্টি দেখলেই না ভিডিও করতে ইচ্ছা করে। এমনিতেই তো মোবাইলে অনেক ভিডিও আছে, সেগুলো ছাড়া হচ্ছে না, তারপর আরও ভিডিও করা। ইদানিং ভিডিও করা হয় না, কারণ যেগুলো আছে এগুলো ছাড়া হচ্ছে না। এত বেশি ব্যস্ত থাকে আমি আর এত ঘুমাই যে চ্যানেলের কাজ করাই হচ্ছে না। স্কুলের সময়টা আমার জন্য পারফেক্ট টাইম চ্যানেলের কাজ করার জন্য, বাট আমি সেটাও করতে পারছি না। চ্যানেলের কাজ করতে গেলেই, ভিডিওটি করতে গেলে আমার ঘুম আসে, প্রচুর ঘুম আসে। আমি স্কুলে বসে অনেক সময় ধরে ঘুমাই, অনেক সময় মোবাইল হাতে পড়ে যায়, মানে এত ঘুমাই, এত ঘুম কীভাবে আসে আমি জানি না। কথা বললে কিন্তু ঘুম আসে না, বাট মোবাইলে কাজ করলেই ঘুম আসে। বাট আমি বেশি কথাও বলতে পারি না, বেশি কথা বলতে গেলে আমার কষ্ট হয়, মানে মানে কোনো কিছু করতে পারি না একমাত্র ঘুমানো ছাড়া। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। ব্যাগটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, দেখতে খারাপ লাগে, তো ভাবতেছি একটা ব্যাগ কিনে নেব। বোরখা কেনার পরে একটা ভালো দেখে ব্যাগ কিনে নেব। তোমরা কি বলো, ব্যাগ কি কিনবো? কত কিছুতে কিনতে ইচ্ছা করে, কিন্তু সব কিছু কি কেনা যায়? সায়রাকে নিয়ে বাসায় দিয়ে এসে আবার জামাইকে নিয়ে বের হলাম। দেখো কত লম্বা সিরিয়াল, যারা দেরি করে আসে ওদেরকে দাঁড়া করিয়ে রাখে। ভাগ্য ভালো আমি এটা আগে এসেছি, না হলে তো আমার ছেলেকেও এভাবে দাঁড় করিয়ে রাখতো। অবশ্য ক্লাস 1-2 বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখে না, ওদেরকে আগে ঢুকিয়ে দেয়। ক্লাস 3 এর পর থেকে উপরের ক্লাসে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখে, আর যারা ক্লাস 1-2 এ পড়ে ওদেরকে কম সময় দাঁড় করিয়ে রাখে। এই যেমন ধরো 5 মিনিট দাঁড় করিয়ে রাখে, বা তার থেকে কম সময় দাঁড় করিয়ে রাখে। স্কুল থেকে আসার পথে কাঁঠাল নিয়ে আসলাম। ইদানিং আবার কাঁঠাল খাওয়ার ক্রেভিংস বেশি হচ্ছে, মানে কাঁঠাল খেতে খুব ভালো লাগে। আমের থেকে কাঁঠাল বেশি খেতে ইচ্ছা করে। যদিও কাঁঠাল সবাই খায় না, বাবুর আব্বু খায়, আমি খাই, সায়রা খায়, সাউদা আর জুনাইনা কাঁঠাল খায় না, এমনি দিলে হাতে নিয়ে বসে থাকে। জুনাইনা মাঝে মধ্যে 2-1টা খায়, তাও যদি খুব বেশি ইচ্ছা করে বা ক্ষুধা লাগে তাহলে। তোমাদেরকে বলেছিলাম না যে আমি টাকা দিয়ে শুধু ফল কিনি? এই আমার ফল খাওয়া শুরু হলো। এখন থেকে প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখবা যে আমি কতটা ফল খাই কম বেশি করে। এইবারে যাও কাঁঠাল খাওয়া হয়েছে সব আমি এনেছি, বাবার আব্বু একবার আনেনি। উনি আসলে কাঁঠাল খায়, কিন্তু কাঁঠাল আনতেও না ইচ্ছা করে না, কারণ এত কষ্ট করে এত দূর থেকে কাঁঠাল নিয়ে আসবে, সেটাই ওনার কাছে বিরক্ত লাগে। আর তাছাড়া খরচের ব্যাপার তো আছেই, ওনার কাছে এগুলো ফালতু খরচ মনে হয়। আর আমি প্রেগনেন্ট অবস্থায় কাঁঠাল নিয়ে চলে আসি হেঁটে হেঁটে, মানে সবাই আমাদেরকে চেয়ে থাকে আমি কাঁঠাল নিয়ে আসতেছি। মানে কষ্ট হয়, তারপর অনেক ভালো লাগে। কাঁঠাল খেতে ইচ্ছে করে, তো আনতে তো হবেই। কাঁঠালটা আনার পরে আমি ফ্রিজে রেখে দিই, কারণ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাঁঠাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠাল কিন্তু আমি সবসময় খুলে নিয়ে আসি, খুলে খেয়ে নিয়ে আসি, মিষ্টি হয় কি না সেটা দেখে নিয়ে আসি। কাঁঠাল মিষ্টি না হলে কি খাওয়া যায় বলো? এই যে কাঁঠাল খোলা দেখে আমার আবার ইচ্ছে করতেছে আমি কাঁঠাল খাই। তবে এখন আর কাঁঠাল কিনবো না, বোরখা কিনতে হবে, টাকা জমাচ্ছি, বোরখা কিনতে হবে, বোরখা ছাড়া হবে না। বোরখা কিনবো 2টা, আগে একটা বোরখা কিনে নিব, তারপরে আরেকটা বোরখা কিনবো। জানি না কতদিন হেঁটে হেঁটে স্কুলে যেতে পারবো, কারণ পরবর্তীতে অবস্থা খারাপ হয়ে গেলে তখন তো আর হাঁটতে পারবো না, তখন তো রিক্সা করে যাওয়া লাগবে। তার আগে চেষ্টা করব প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো কিনে নেওয়ার। আর বাবুর জন্য জামাকাপড় কেনার টাকা জমাতে হবে। আমার ছোটো বাবুর জন্য জামাকাপড় কিনতে হবে না? সবার জন্য কিনেছি, ওর জন্য না কিনলে কি হয় বলো? দেখতে দেখতে সময় কত দ্রুত পার হয়ে যায়, তাই না? প্রেগনেন্সির 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লো। আলহামদুলিল্লাহ। আজকে থেকে 25 সপ্তাহ শুরু হলো, 24 সপ্তাহ শেষ হয়ে গিয়েছে। বাচ্চার মুভমেন্ট, নড়াচড়া ভালোই টের পাচ্ছি। মোটামুটি সে ভালোই নড়াচড়া করে। আর ও যখন নড়াচড়া করে তখন আমার একটু কষ্ট হয়ে যায়। একটা জিনিস খেয়াল করলাম, বাবুরাবু যখন খুব বেশি চেঁচিড়ি করে, জোরে জোরে আওয়াজ করে, তখন সে প্রচুর নড়াচড়া করে। আর আমার ভয় লাগে, মানে এত নড়াচড়া কী জন্য করে? বাবুরাবু যখন বাসা আসার পরে অনেক বেশি চেঁচিয়ে বকাই করে, তখন ও অনেক নড়াচড়া করে। আমি বাবুরাবুকে বলি তুমি শব্দ করে না, বাবু নড়াচড়া করতেছে,
কিন্তু কে শুনে কার কথা, উনি ওনার মতো চেঁচিয়ে করেই যায়। আর বাবু অনেক বেশি লড়াচড়া করে, তার মানে সে বাপ ভক্ত হবে, বাপ পাগল হবে। এই কাজটা সাউদা করতো। সাউদা যখন বেড়েছিল তখন ও ওর আব্বুর আওয়াজ শুনেই নড়াচড়া করতো, মানে সাউদা ওর আব্বুকে এত বেশি পছন্দ করতো, ওর আব্বু যখন শব্দ করতো তখন সে নড়াচড়া করতো। হলো তাই, ও হওয়ার পরে ওর বাবার কাছে বেশি ছিল, ওর বাবার প্রতি অনেক বেশি পাগল, এখনও অনেক বেশি পাগল সে। বাবা আসলেই বাবার কাছে গিয়ে বসে থাকে, বাবার কাছ থেকে সরবে না, বাবা জোর করে পাঠিয়ে দেয়। তারপর তার কি কান্না, সে আসতে চায় না, কিন্তু বাবার সাথে ঘুমাবে না, মায়ের সাথে ঘুমাবে। যখন ঘুমাতে যায় একটু ঘুমায়, তারপর আবার চলে আসে। কিছু কাঁঠাল বাক্সে ভরে রেখে দিচ্ছি, বাবুর আব্বু খাবে, আবার থাকলে আমিও খাবো। এতগুলো কাঁঠাল তো আর আমি আর স্যার একা খেতে পারবো না, তাই কিছু কাঁঠাল বাক্সে ভরে নিচ্ছি। এইভাবে করে রেখে দিলে কাঁঠালটা নষ্ট হয় না, ভালো থাকে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইকই করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করছে অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। আমি চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও আপলোড করার। আসলে বাচ্চাদেরকে পড়াতে হয়, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, ঘরে কাজ করতে হয়, সব কিছু মিলিয়ে আসলে চ্যানেলে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে। আর তাছাড়া সেরকম কেমিংসও কাজ করে না, শরীরটাও খারাপ থাকে। তো চেষ্টা করতেছি আপুরা, জানি না কতটুকু করতে পারবো, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি, তোমাদের সাথে যাতে আমি সবসময় মিশে থাকতে পারি, জুড়ে থাকতে পারি। আজকে সকালবেলা ভোরবেলা একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এই বিষয়টা নিয়ে আমি একটু ভয়ে আসি, মানে কী যে করবো, খুব টেনশনে আসি। আগের প্রেগনেন্সিগুলোতে এরকম কখনোই হয়নি, কিন্তু এবারে প্রথম হলো। এটা যে কেন হলো বা কী কারণে হলো আমি আসলে বুঝতে পারছি না, আমার খুব টেনশন লাগছে আপুরা। বলি কি হয়েছে, এমনিতে তো সারাদিন প্রস্রাব করি, প্রস্রাব তো হয়ই, পটি হয়, তো এই সব কিছুই ঠিক আছে। রাতের বেলা শোয়ার আগেও অনেকবার প্রস্রাব করে শুই, মাঝখান দিয়ে আবার ঘুম ভাঙলে প্রস্রাব করে নিই। তো কালকে রাতে আমি এরকম দুধ খাওয়ার পরে প্রস্রাব করে শুয়ে পড়েছিলাম। ভোরবেলা 6টা বাজতে 8 মিনিট বাকি, মানে 6টা 52 বাজে, ওই সময় এই দুর্ঘটনাটা ঘটে। মানে এটা যে কি হলো আমি আসলে বুঝতে পারলাম না কেন এটা হলো। হঠাৎ করে খেয়াল করলাম যে বিছানার তলাটা ভিজে, তো আমি ভাবলাম ভিজা কেন। তো পরে ভাবলাম যে হয়তো বা সাওয়াদা প্রসাব করে দিয়েছে, তো চেক করলাম, দেখলাম যে ঠিক আছে, ও প্রসাব করেনি। তারপর আবার ভাবলাম যে জুনানের কথা, পরে ভাবলাম ওকে তো আমি প্যাম্পাস পরিয়ে রেখেছি, ও তো আর প্রসাব করবে না। তারপর দেখলাম যে ঠিক আমার জায়গাটাই মানে ভিজা। তখন তো আমি ঠাস করে উঠে গেলাম, এটা কি হলো, দেখলাম আমার পায়জামা পুরো ভিজা। এরকম কেন হলো, পায়জামা ভিজা কেন? তারপর আমি সঙ্গে সঙ্গে পায়জামাটা চেঞ্জ করে পেটিকোট পরে নিয়েছিলাম। তারপর আমি পায়জামা চেক করলাম, মানে পায়জামার অনেকাংশ ভিজে গেছে। এটা কি পানি নাকি এটা প্রস্রাব, আমি আসলে কনফিউজড, বুঝতে পারছিলাম না। যেহেতু পায়জামাটা 2-1 দিন আগে পরা, তো সেখানে কিছুটা গন্ধ হয়েছে, তো এটা প্রস্রাবের গন্ধ নাকি অন্য গন্ধ আমি বুঝতে পারছিলাম না। তারপর বিছানায় হাত দিলাম, শুকলাম, দেখলাম যে বিছানার গন্ধটা তেমন নাই, মানে এটাকে মানে প্রস্রাবের গন্ধ বলা যায় না, তাহলে কি পানি পড়েছে? মানে আমি খুব টেনশনে আছি আপু, এটা কী হইলো আমি আসলে বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগতেছে। এরপরে মনে করো যে বাবুরাবাকে বললাম, ওনাকে বললাম যে এই ঘটনা ঘটেছে। উনি বলতেছে আমি জানি এরকম কিছু হবে, আমি তোমাকে না করেছিলাম, আমার কয়েকদিন ধরেই হাত পা খুব ব্যথা করতেছে, আমি জানি এটা বিপদ হবে। মানে আমি ওনাকে কোনো বিপদের কথা বা কোনো সমস্যার কথা বললেই না উনি এগুলো বলে যে হ্যাঁ আমি আগেই বুঝতে পেরেছিলাম, আমার বাম চোখ লড়ে, আমার ডান চোখ লড়ে, আমার হাত পা ব্যথা করে, আমি বুঝে গিয়েছিলাম। মানে হাস্যকর, বুঝছে, অনেক কথা শুনে অনেক সময় হাসি লাগে, আবার রাগ উঠে। এরপরে আমি আর ঘুমাইনি, সারাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে চলে গেলাম, ভয়ে ভয়েই গেলাম। আমি তো আবার ওয়্যার পরি না, কারণ ওয়্যার পরলে আমার চুলকায়, অনেক জ্বালাপোড়া করে, তো এই কারণে একটু টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, সারাদিন কোনো সমস্যা হয়নি, জায়গাটা শুকনোই ছিল, কোনো প্রকার পানি পড়েনি। হ্যাঁ এমনিতেই প্রস্রাব করেছি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ভয় লাগতেছে ভোরবেলা আবার সে সমস্যা হয় কি না। মানে পানি পড়া তো ভালো না, পানি পড়লে তো সমস্যা, আমি আসলে বুঝতে পারছি না পুরো কী হবে। রোববারে ডাক্তার দেখাবো, তো ডাক্তার দেখাতে গেলে ডাক্তারকে সমস্যার কথা বলে উনি আবার আমাকে আলট্রা করতে দিবেন, আবার আলট্রা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পানি পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি রিপোর্ট করেছিলাম, আলট্রা করেছিলাম, কিন্তু ডাক্তার দেখানো হয়নি, সেটা রোববারে যাবো দেখতে। এখন ডাক্তারের কাছে এটা বলবো কিনা সেটা ভাবতেছি, যদি এই সমস্যাটা আর না হয় তাহলে কি বলবো নাকি বলা দরকার। আসলে আমার মনে হয় বলাই দরকার, না বললে তো পরবর্তীতে সমস্যা হলে তো ডাক্তারই আমাকে বকাবকি করবে। বাবুর আব্বাকে আমি বলেছিলাম, দেখেছো তুমি সবসময় এরকম করো, বাবা শুধু চেঁচিলি করো, এই কারণে এরকম হয়েছে, এরকম না করলে এসব কিছুই হতো না। আমি তো বলেছি যা হবার তা হয়ে গিয়েছে, এখন আলাদা করে এই বাচ্চাটা হয়ে গেলে তো শান্তি,
তুমি কেন এরকম করতেছো? কেন তুমি চেঁচিয়ে করো আমার সাথে বারবার? কেন তুমি আমাকে টেনশন দাও? এই কারণে কীরকম হয়েছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তখন সে বলে, হ্যাঁ আমি কী করেছি, আমি কী করেছি? তোমার দোষ, তুমি ঠিকভাবে নিজের শরীর প্রতি খেয়াল রাখো না, তুমি ঠিকভাবে নিজের কেয়ার করো না, তোমার প্রবলেম হয়েছে, তুমি আমার কেন ব্লেম দাও? আমার 2 পা হালকা ফুলে গিয়েছে, মানে খুব বেশি ফোলে নাই, শরীরে পানি হালকা জমেছে, কিন্তু তাই বলে এই কাজটা হবে? আমার তো এর আগে আরও অনেক বেশি পা ফুলতো, তখন তো এটা হয়নি, কিন্তু এবার এটা কেন হলো? আমি আসলে বুঝতে পারছি না আপুরা, আমার খুব টেনশন হচ্ছে, খুব ভয় লাগছে। আমি আবার টেনশন করতে পারি না, বেশি টেনশন করলে আমি আবার অসুস্থ হয়ে যাই, বুঝছো? নাকি আমি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাই, এই কারণে খুব বেশি চাপ পড়েছে, জানি না আপুরা, তোমরা আমাকে কমেন্টসে বলো। আসলে এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কখনো তো হয়নি, তাই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমার প্রতি রহমত করো, সুস্থ বাচ্চা তুমি আমাকে দিও, মেয়ে হোক তাতেও আমি খুশি, তার জন্য সুস্থ বাচ্চা হয় আল্লাহ। আমার এই বাচ্চা যেন কোনো সমস্যা না হয় আল্লাহ। অনেক কষ্ট করেছি এই প্রেগনেন্সিতে, অনেক কষ্ট সহ্য করেছি আল্লাহ। আল্লাহ তুমি এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছো, লাস্ট সময় পর্যন্ত আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, আমাকে পার করিয়ে দাও আল্লাহ। কোনো সমস্যা হলে আমি কই যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুমি তো জানো আমাদের হাতের সমস্যা, আমাদের সমস্যা কত খারাপ। এত সমস্যার মধ্যেও যে আমি সারভাইভ করতেছি, সামনে এগিয়ে যেতেছি, সেটাই তো অনেক কিছু আল্লাহ। আল্লাহ তুমি এই অধম বান্দার উপর রহমত করে আল্লাহ, আর কোনো বিপদ যেন না ঘটে আল্লাহ, আর কোনো ভয় যেন না হয়। আমার খুব ভয় লাগতেছে, আমি আসলে কাউকে বলতে পারছি না ব্যাপারটা, বুঝছো? আবুকে ফোনে বলে উনি আরও বেশি ইয়ে করে বাবাই করে, উনিও টেনশন করে, ওনারও কাছে অনেক বেশি টেনশন লাগে। কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আপুরা তোমরা সবাই আমার জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে এই সমস্যাটা আমার আর না হয়, যাতে করে এই সমস্যা আমি আর না পড়ি। আমার খুব ভয় লাগে, খুব টেনশন লাগতেছে আপুরা। আমি খুব পরিশ্রম করি, এটা ঠিক আছে, বাট আমার অত বেশি কষ্ট হয় না, অত বেশি খারাপ লাগে না পরিশ্রম করার কারণে। কিন্তু তারপরেও যে কেন এরকম হলো, আর যখন এটা হলো তখন যে আমার খুব বেশি প্রথমে চাপ এসেছে তাও কিন্তু না, হঠাৎ করে এটা হয়ে গেল, আর আমি উঠে গেলাম ধরাম করে। আমি বাথরুমে গেলাম প্রসাব করার জন্য, কিন্তু প্রসাব আর হয়নি। নাকি এটা প্রসাব নাকি পানি আমি বুঝতে পারছি না, প্রসাব তো মনে হচ্ছে না, প্রসাবের বেগ আসে যেরকম হয় সেরকম তো হয়নি কিছুই আমার। এখন রাতেরবেলা ভয়েস দিচ্ছি, আবার ঘুমাবো, তো ভোরবেলা এরকম হবে কি না সেটা নিয়ে খুব টেনশন আছে, খুব ভয় আছে পুরা। এটা একবার হয়েছে ঠিক আছে, বারবার হলে তো সমস্যা, আমি তো বুঝতে পারছি না কী করব আমি। এখন আমার 7 মাসে পড়েছি, এখন যদি এরকম সমস্যা হয় জানি না কী করব। আল্লাহ তুমি রহমত করো আপুরা, আমার জন্য তোমার সবাই দোয়া করো যাতে করে সমস্যা আমার না হয়। তরকারি রান্না করার পরে চা বসালাম। আজকে মূলা তরকারি রান্না করেছি, মূলা তরকারি রান্না করেছি ডাল দিয়ে, ডাল ছাড়া আসলে খেতে ভালো লাগে না, মানে এখন আবার সব কিছু ডাল দিয়ে রান্না করছি, ডাল ছাড়া খেতে ভালো লাগে না, মাছ তো নাই, তাই ডাল দিয়ে খাচ্ছি। মাছ আনার কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে, মাছও উনি আনে না। আমার কত ইচ্ছা ছিল যে আমি কই মাছ খাবো লাউ শাক দিয়ে, ওনাকে কতবার বলেছি, জোরও করেছিলাম, কিন্তু উনি আনেনি। ওই এক্সকিউজ আমাকে ডাক্তার দেখাবে, অনেক খরচ হয়ে গেছে গা, আলট্রা করানো, রিপোর্ট করানো, এগুলো করতেই তো 3-4 টাকা খরচ হয়ে গিয়েছে, তারপর আবার ডাক্তার দেখাতে হবে, সেখানেও খরচ আছে, তো কী আর করার। তো উনি এসব এক্সকিউজ দেখায়, তার মধ্যে আবার বোকাটাও আনতেছে না, সেটাও আনা হচ্ছে না, মানে এত কিছু আনাআনির ভিড়ে, এত কিছু ভিড়ে মাছ আর আনা হয় না। এদিকে আবার বাচ্চাদের স্কুলে বেতন, ওদের স্কুলে যাওয়ার খরচ, তো এগুলো তো দেওয়া লাগে। তারপরে প্রতিদিন মনে করো বাজার সদাই তো আসেই, প্রতিদিন ওনাকে নাস্তা আনতে হয়, নাস্তা তো আমি বানাতে পারি না, আমি তো সকালবেলা রুটি বানাই না, তো দেখা গেলো যে উনি সকালবেলা পাউরুটি নিয়ে আসেন, নুডলস নিয়ে আসেন, ডিম নিয়ে আসেন, তো এগুলো আনতেই তো 100-200 টাকা খরচ হয়ে যায়। তারপর আবার সবজি কিনে আনা, আমার ওষুধ কিনে আনা, বাচ্চাদের খাতা মেশিন নিয়ে আসা, এগুলো আনতে আনতেই তো অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরে আবার মাস শেষ হলে বাসা ভাড়া দেওয়া, কারেন্ট বিলে খরচ দেওয়া, তো অনেক খরচ, বুঝছো? আসলে খরচ কমও না। ওনাকে সেভাবে করে আমি চাপও দিতে পারি না, আবার না দিতেও পারি না। উনি অনেক কিছু আছে যেগুলো বাড়তি খরচ করেন, যেগুলো আসলে দরকার পড়ে না। এই যে ডিম আনেন প্রতিদিন, এগুলো আসলে প্রতিদিন আনা দরকার পড়ে না। এগুলো না এনে মাছ আনলেই পারেন, একদিন ডিম না খেলে কি হয়? না, উনি প্রতিদিন ডিম নিয়ে আসবেন। কে বুঝাবো ওনাকে এসব কথা বলো? 1 কেজি কই মাছের দাম 200 টাকা, 1 কেজি না হোক আধা কেজি আনো, সেটাও তো আনে না। ডিম আনে 1 ডজন, 1 ডজন না আনলেও 10টা তো আনেই, 8টা তো আনবেই, এর নিচে যাবে না, তাও তো কম টাকা খরচ হয় না। কিন্তু মাছ উনি আনে না, মাছ আনতে গেলেও ওনার সমস্যা। এখন যদি আমি ওনাকে বলি যে ডিম আনো না, ডিম আসে মাছ নিয়ে আসো, তাও উনি আনবে না, বা ডিম নেই মাছ নিয়ে আসো, তাও উনি আনবে না। দরকার হলে কিছুই আনবে না, তারপরে মাছ আনবে না। কী আর করা, আমাকেই আনতে হবে। ওনার ভরসা থাকলে আমার এই জন্য আমি মাছ খাওয়া হবে না। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।